হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ইক্তা ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা KU ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ পুরো সেমিস্টারের জন্য লাইভ ক্লাস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, ইক্তা ব্যবস্থা আজকের আলোচনার বিষয় প্রথমেই বললাম। তো ইক্তা ব্যবস্থা কি? তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে মধ্যযুগে ভারতের সুলতানি আমলে প্রশাসনিক ও সামরিক প্রয়োজনে ভূমি বন্টন ভিত্তিক যে বিশেষ রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তাকে কি বলা হয়? ইক্তা ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, তো মধ্যযুগে বিশেষত দিল্লি সুলতানি আমলে মূলত এক এক হলো হচ্ছে যে শক্তিশালী সেনাবাহিনী বা বলা যায় যে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা যায় এবং সেই সেনাবাহিনীর খরচ যাতে রাজকোষ থেকে মেটাতে গিয়ে বা রাজকোষের ওপর ভার না দিয়ে সাধারণভাবে বা সরলভাবে যাতে সেনাবাহিনীর ভরণ পোষণ করা যায়, এজন্য প্রশাসনিক এবং বলা যায় যে সামরিক প্রয়োজনে যে বিশেষ রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তাকে কি বলা হয়? ইক্তা ব্যবস্থা। যাতে একদিকে বিশাল সেনাবাহিনী মোতায়েন করা যায় এবং সেই সেনাবাহিনীর খরচও বহন করা যায়। ঠিক আছে, সহজ সরল ভাবে। তো এই যে বিশেষ ব্যবস্থা একে কি বলা হয়? ইক্তা ব্যবস্থা। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে আরবি শব্দ ইক্তার অর্থ হলো কি অংশ বা ভাগ। তো এই ব্যবস্থার অধীনে সুলতান তার রাজ্যকে বিভিন্ন ছোট বড় অঞ্চলে ভাগ করে সামরিক কর্তার প্রধান হবে। ঠিক আছে, প্রধানকে দিয়ে দেওয়া হয় বা প্রধানকে প্রদান করতেন। তো সুলতান কি করতেন? তার সমগ্র সাম্রাজ্যকে ছোট বড় বিভিন্ন আকারে ভাগ করে একজন সামরিক কর্মকর্তাকে কি করে দিতেন? সেই ছোট বড় অঞ্চলের কি দায়িত্ব প্রদান করতেন। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো দেখো, এই ব্যবস্থার প্রবর্তন কে করেছিল? তো বলা যায় যে ভারতে ইক্তা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সুলতান ইলতুৎমিশ। ঠিক আছে, তো মূলত কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করা এবং রাজকোষের ওপর থেকে বেতনের চাপ কমানোর জন্য তিনি এই পদ্ধতি চালু করেন, যেটা আমি একটু আগেই বললাম যে রাজকোষের ওপর থেকে বেতনের চাপ কমানোর জন্য এবং এক শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করার জন্য তিনি কিন্তু এই পদ্ধতি চালু করেছিলেন। ঠিক আছে, অর্থাৎ এক বিশাল সেনাবাহিনী মোতায়েন করা যায় এবং সেই সেনাবাহিনীর খরচ যাতে রাজকোষের ওপর না পড়ে সেই জন্য এই ইক্তা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, তো দেখো, ইক্তা ব্যবস্থায় ইক্তাদার কি বা হচ্ছে যে এই ব্যবস্থার মূল বিষয় বৈশিষ্ট্য বলা যায় কি বা ইক্তাদারদের কাজ কি? তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে যারা ইক্তা বা ভূমি ভোগ করতেন তাদের ইক্তাদার বলা হতো বা মুক্তি বলা হতো। তো তাদের প্রধান কাজগুলি হলো, তো সুলতান কি করতেন? তার সমগ্র সাম্রাজ্যকে ছোট বড় বিভিন্ন আকারে ভাগ করে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের দায়িত্ব দিতেন। ঠিক আছে, বা বলা যায় যে যাকে দিতেন সেই সামরিক কর্মকর্তাকে কি বলা হতো? ইক্তাদার বলা হতো। ঠিক আছে, যিনি ইক্তা ভোগ করতেন তাকে ইক্তাদার বলা হতো। তো তার প্রধান কাজ কি ছিল? তো এক্ষেত্রে বলা যায় যে তার প্রধান কাজ হলো নির্ধারিত অঞ্চল থেকে রাজস্ব আদায় করা। অর্থাৎ সুলতান এই যে তার সাম্রাজ্যকে বিভিন্ন আকারে ভাগ করে এই অংশের দায়িত্ব, অর্থাৎ এই অংশের নাম কি? ইক্তা। তো এই অংশের দায়িত্ব যে সামরিক কর্মকর্তা বা ইক্তাদারকে দিতেন, তার প্রধান দায়িত্ব কি ছিল? এই অঞ্চল থেকে রাজস্ব আদায় করা। ঠিক আছে, এবং আদায়কৃত রাজস্ব থেকে নিজের বেতন ও নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ করা। তো যে পরিমাণ রাজস্ব তিনি আদায় করতেন সেই পরিমাণ রাজস্ব থেকে নিজের বেতন
হলো হচ্ছে যে কেটে নেওয়া, এবং বাকি যে রাজস্ব পড়ে থাকতো সেই রাজস্ব থেকে কি করা, এক সেনাবাহিনী মোতায়েন করা বা সেনাবাহিনীর ভরণ পোষণ করা, ঠিক আছে। এবং অবশিষ্ট যে অতিরিক্ত অর্থ বা রাজস্ব সেটা কি করা, কেন্দ্রীয় রাজকোষে জমা দেওয়া, ঠিক আছে। তো ইক্তাদারদের প্রধান কাজ কি ছিল, তারা যেই অঞ্চলের ইক্তা পেতেন সেই অঞ্চল থেকে রাজস্ব আদায় করা এবং সেই রাজস্ব থেকে নিজের বেতন এবং কি নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ বা ভরণ পোষণ করা। এছাড়া বাকি যে রাজস্ব পড়ে থাকতো সেই রাজস্ব আবার কেন্দ্রীয় রাজকোষে কি করা, ফেরত দেওয়া বা জমা দেওয়া, ঠিক আছে। এটি হলো ইক্তাদারের দায়িত্ব। তো এই পুরো ব্যবস্থাই হলো কি ইক্তা ব্যবস্থা, ঠিক আছে। তো দেখো এই ব্যবস্থার আরো কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন বলা হয়েছে যে ইক্তাদাররা জমির মালিক ছিলেন না, তারা কেবল রাজস্ব আদায়ের অধিকার পেতেন। তো এই যে তাকে ইক্তা দেওয়া হয়েছে হয়েছে তো এই অংশের তিনি কিন্তু মালিক ছিলেন না, মালিক ছিল কে, সুলতান, ঠিক আছে। তো তার দায়িত্ব কি ছিল, কেবলমাত্র রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল তার কাছে। এছাড়া হস্তান্তরযোগ্য, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ইক্তা কোনো বংশানুক্রমের সম্পত্তি ছিল না, সুলতান চাইলে যে কোনো সময় ইক্তাদারকে এক স্থান থেকে অন্য স্থানে বদলি করতে পারতেন, ঠিক আছে। তো সুলতান চাইলে যে কোনো ইক্তাদারকে বদলি করতে পারতেন এক স্থান থেকে অন্য স্থানে। এছাড়া প্রশাসনিক নিয়ন্ত্রণ, এটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ইক্তাদারদের ওপর সুলতানের কড়া নিয়ন্ত্রণ থাকতো এবং তাদের হিসাবপত্র পরীক্ষার জন্য বিশেষ কিন্তু কর্মচারীও নিয়োগ করা হতো, অর্থাৎ ইক্তাদাররা যা খুশি তা করতে পারতেন না, ঠিক আছে। তাদের উপর সরকারের কি থাকতো, নিয়ন্ত্রণ থাকতো। তো এই গেল পুরো ইক্তা ব্যবস্থা সম্পর্কে, যে ইক্তা ব্যবস্থা কি। তো দেখো এই ব্যবস্থার গুরুত্ব স্বরূপ বলা যায় যে এই ব্যবস্থার মাধ্যমে কি কি করা সম্ভব হয়েছিল। তো মূলত বলা যায় এই ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে যে দিল্লি সুলতানিতে ইক্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ফলে সুলতান একটি বিশাল ও সুশৃঙ্খল সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছিল এবং দুর্গম অঞ্চলগুলো থেকেও রাজস্বের সংগ্রহ সহজতর হয়, ঠিক আছে। তো ইক্তাদারদের প্রধান কাজ কি ছিল, রাজস্ব সংগ্রহ করা। তো দুর্গম বা বলা যায় যে যে অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায় করা সম্ভব ছিল না সেই অঞ্চলগুলি থেকেও রাজস্ব আদায় করা সম্ভব হয়ে যায় এই ইক্তা ব্যবস্থার মাধ্যমে। এবং ইক্তাদারদের আরেকটা দায়িত্ব কি ছিল, একটি বিশাল ও সুশৃঙ্খল সেনাবাহিনী গঠন করা, তো সেটিও সম্ভব হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে সামন্ত প্রথা দূর করে এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি ছিল একটি কার্যকর পদক্ষেপ, বা বলা যায় যে তৎকালীন সময়ের ক্ষেত্রে এটি ছিল একটি কার্যকর পদক্ষেপ, ঠিক আছে। তো দেখো পরিশেষে বলা যায় যে পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলকের আমলে ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করে দেওয়ায় এর কার্যকারিতা হ্রাস পায়, ঠিক আছে, এবং সুলতানের সাম্রাজ্যের দুর্বলতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রাথমিক পর্যায়ে সুলতানি সাম্রাজ্যের বিস্তারে এর ভূমিকা ছিল অপরিসীম। তো দেখো পরিশেষে বলা যায় যে প্রাথমিক পর্বে এই ইক্তা ব্যবস্থার গুরুত্ব ছিল অপরিসীম, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে এই ইক্তা ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রথা বা বলা যায় যে বিভিন্ন কুসংস্কার ঢুকে পড়ে, যার ফলে এই ইক্তা ব্যবস্থা সুলতানি সাম্রাজ্যের পতনের একটি কারণ হিসেবেও কাজ করে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক পর্বে এই ইক্তা ব্যবস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও পরবর্তীকালে এই ব্যবস্থাই কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হিসেবে দায়ী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই ডিটেলসটা নিয়ে আমি ক্লাসের শুরুতেই আলোচনা করে দিয়েছি। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।